লাদাখ ভারতের উত্তরতম অংশে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যার উত্তরে রয়েছে কারাকোরাম পর্বতমালা এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা। লাদাখের পূর্ব দিকে অবস্থিত চীন শাসিত তিব্বত এবং পশ্চিম দিকে পাকিস্তান শাসিত গিলগিট বালতিস্তান। লাদাখ এক উচ্চ গিরিপথের দেশ, যেখানে খারদুংলা, জোজিলা কিংবা উমলিংলার মতো বিশ্বের সর্বোচ্চ উচ্চতার কিছু সড়কপথ রয়েছে। একাধারে লাদাখ একটি শীতল মরুভূমি, যেখানে বৃষ্টিপাত খুবই কম হয়, আবার শীতকালে প্রচণ্ড তুষারপাত হয়। লাদাখ বিশ্বের উচ্চতম জনপদ, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুটেরও বেশি। ভ্রমণ পিপাসুদের কাছে এই লাদাখ এক কথা স্বর্গরাজ্য, যে অঞ্চলটি তার রুক্ষ সৌন্দর্য, নীল হ্রদ এবং তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির জন্যই বিখ্যাত। লাদাখ ট্যুর 2026-এর গল্প শুরু হয়েছিল 19শে এপ্রিলের সকালে কলকাতা থেকে লে পৌঁছানোর মধ্যে দিয়ে। তারপর 24 ঘন্টা পূর্ণ বিশ্রাম, অ্যাক্লাইমেটাইজেশন, অর্থাৎ শরীর যাতে কম অক্সিজেনের সঙ্গে মানিয়ে নিতে পারে সেইভাবে নিজেকে প্রস্তুত করে আজ 20শে এপ্রিল 2026-এর সকাল। দিনের শুরুটা হলো লে শহরের এই হোটেলের বারান্দায় দাঁড়িয়ে, ওই দূরে বরফ ঢাকা পাহাড় দেখার মাঝেই এক গ্লাস গরম জল সেবন করার মধ্যে দিয়ে। স্নান পর্ব শেষ করে একদম ফ্রেশ হয়ে বাড়ি বেরিয়ে এলাম, যেখানে আসার পর সূর্যের খুব সুন্দর একটা মিষ্টি আলো আমার শরীরে এসে পড়ছে। ঠান্ডা গরম মিলিয়ে খুব সুন্দর একটা অনুভূতি। এই মুহূর্তে আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে ব্রেকফাস্ট করা, কারণ আমাদের যারা গেস্ট রয়েছে তারা অলরেডি ব্রেকফাস্ট করছে। ভেতরে বসেও ব্রেকফাস্ট করা যেতে পারে, বা বাইরে নিয়ে এসেও কিন্তু এই টেবিলের রোদের মধ্যে ব্রেকফাস্ট করা যেতেই পারে। শুরু থেকে শুরু করি, ঠান্ডা জল, গরম জল, সেই সঙ্গে চা আর হচ্ছে কফি। যদি কেউ কর্নফ্লেক্স নেয়, কর্নফ্লেক্স রয়েছে। এদিকে রয়েছে কলা কাটা, খোলাগুলো করে কাটা হয়েছে। এদিকে রয়েছে আমার ভীষণ পছন্দের ফ্রুটস, তরমুজ। এটা হচ্ছে মাস্ট মেলন। এদিকে রয়েছে ভাজি, পুরি ভাজি থাকবেই। এদিকে রয়েছে প্লেন স্যান্ডউইচ, বাহ। এদিকে রয়েছে ওটস, বেসন চিলা, বয়েলড এগ। আমি নিয়েছি কাটা কলা, তরমুজ, স্যান্ডউইচ। আর এটা, এই ফলটার নাম বুঝতে পারছিলাম না, এটা হচ্ছে ফুটি ফল, ফুটি। আর সেই সাথে ব্ল্যাক কফি আর বয়েলড এগ তো রয়েছে। ব্রেকফাস্ট করার আগে একটা ব্রেকিং নিউজ দিই আপনাদেরকে। স্যার, আরেকবার ডিস্টার্ব করছি আপনাকে। বহরমপুর থেকে এসছেন আমার দর্শক বন্ধু, ওনার বয়স হচ্ছে 82+, আর 4 মাস পরে উনি 83 হবেন। আমাদের বহরমপুর রানীবাগানে থাকেন। তো উনি এখানে এসে দারুণ এনজয় করছেন। আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার, আপনার কি কোনো শ্বাসকষ্ট বা কিছু প্রবলেম হচ্ছে? উনি বলছেন না, ওনার অক্সিজেন স্যাচুরেশন লেভেল এখন এই মুহূর্তে 93। আমার 92, ওনার 93। কোনো প্রবলেম হচ্ছে না, আমি কোনো প্রবলেমই বুঝছি না। বয়সটা একটা সংখ্যা, বয়স কোনো ম্যাটার করে না। মনের জোরটাই শেষ কথা, মনের ইচ্ছে শেষ কথা। আপনারা মনের জোরটুকু নিয়ে যে পারবো, এই ইচ্ছেটুকু নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন, এবং দেখবেন পৃথিবী ঘোরার থেকে কোনো কিছু আনন্দ আপনারা কোনো কিছু পাবেন না। আমাদের এবারের লাদাখ ট্রিপ ছিল 12 রাত্রি 13 দিনের, 18 এপ্রিল থেকে 30 এপ্রিল। লাদাখ ট্রিপ কিন্তু এরকমই হওয়া উচিত, যেখানে আপনাদের ট্রিপে যথেষ্ট কিন্তু রিল্যাক্সেশন দিয়ে ট্রিপ করতে হবে। হেড ট্রিপ, ছোটাছুটি, হুড়োহুড়ি, তাড়াহুড়ো, তাহলে কিন্তু লাদাখে প্রবলেম হবে। 3 cheers ফর লাদাখ! 3 cheers ফর লাদাখ! কেমন ঘুরছি আমরা? লে থেকে আজ আমাদের গন্তব্য ছিল কার্গিল। তবে সেখানে যাওয়ার আগে আরও একটা ছোট্ট কাজ আমার করার ছিল। আমি যাচ্ছি এখানে আরেকটা হোটেলে, কারণ আমাদের যে জুন মাসের ট্রিপটা আছে, 1 জুন 2026 থেকে, সেই যে লাদাখ ট্রিপ আছে, তো সেখানে কিন্তু এই হোটেল থাকবে না, হোটেল আরেকটা থাকবে। এই ভিডিওটা আপনারা ধরুন দেখছেন, প্রথম পর্ব দেখে নিয়েছেন, তারপরে যখন জুন মাসে দর্শকরা আসবেন গেস্ট হিসাবে, তখন তারা হয়তো বলবেন আগের বার অন্য হোটেল দেখেছিল কৌশিক, এইবার অন্য হোটেল। তখন আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠে যায়, আর আমি সেটাই চাই না যে আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে বা আমার কাজ নিয়ে কারো মনে কোনো রকম সংশয় থাকুক। আমাদের কিন্তু 1 জুনের যে টিম আসবে, তারা কিন্তু শ্রীনগর হয়ে আসবে, এবং শ্রীনগর হয়ে এসে কিন্তু তারা এখানেই আর কি স্টে করবে। এবার এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা, চেক আউট হচ্ছে পরের দিন 9টা। ব্রেকফাস্টের টাইম এবং ডিনারের টাইম কিন্তু এখানে লেখা রয়েছে। লাঞ্চের টাইম লেখা নেই, কারণ লাঞ্চ এখানে কিন্তু বেশিরভাগ মানুষ বাইরেই করে। আগের যে হোটেলটা আমরা ছিলাম, সেখানে থাকে হচ্ছে ওনার ভাই, মানে ভাই বোন দুজনের দুটো হোটেল। এইদিকে রয়েছে ওনাদের রেস্টুরেন্ট, এটা একটু দেখে নিন, কারণ আপনারা তো খাওয়া দাওয়া যখন করবেন, আপনাদের সাথে এখানেই কিন্তু আমার সাক্ষাৎ হবে। এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। লিফট রয়েছে, এখানেও 2টো ফ্লোর রয়েছে। এটা হচ্ছে এখানকার ফ্যামিলি সুইট রুম। জাস্ট রুমটা দেখুন। রুমের মধ্যে ছোট্ট একটা লাইব্রেরি রয়েছে, বসে কাজ করার জন্য চেয়ার টেবিল রয়েছে। এটা হচ্ছে সোফা কাম বেড। রুম থেকে বাইরে এরকম ভিউজ,
জুন মাসে যখন সবুজ হয়ে যাবে না তখন আরও সুন্দর লাগবে। এখানেও রয়েছে দুটো চেয়ার এখানে বসার জন্য, এখানেও জানলা রয়েছে, আর হ্যাঁ এখানে একটা বারান্দাও রয়েছে ছোটোখাটো। যদি কখনো মনে হয় যে বারান্দায় একটু বসবো, বসে এক কাপ চা খাবো আর সেই সাথে এই প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাব, তাহলে আমি মনে করি এটা বেটার অপশন। শুধু এই রুমটার সঙ্গেই নয়, এখানে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু এরকম বারান্দা রয়েছে। এটা হচ্ছে এই হোটেলের আরেকটা ক্যাটাগরি রুম। আগে যে রুমটা দেখলাম সেটা একটা ক্যাটাগরি, এইটা একটা ক্যাটাগরি, কারণ এই হোটেলে কিন্তু দুরকম ক্যাটাগরি রুমই রয়েছে। এই রুমটা ওটার মতো অত বড় না হলেও এই রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। এই বিছানাতেও কিন্তু 3 জন হয়ে যাবে, মা বাবা ছেলে বা মেয়ে 3 জন কিন্তু আরাম করে হয়ে যাবে। এখানেও টিভি রয়েছে, বসার জন্য এখানে চেয়ার রয়েছে, আর যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ভিউ। হ্যাঁ ভিউ কিন্তু এখানে রয়েছে, কারণ এখানেও কিন্তু এরকম বারান্দা রয়েছে, যে বারান্দায় বসে বা দাঁড়িয়ে আমরা ওই যে সামনে যে বরফে ঢাকা গ্লেশিয়ার রয়েছে সেই গ্লেশিয়ারের ভিউ কিন্তু দেখতে পাবো, বা আপনারা কিন্তু যারা গেস্ট তারা কিন্তু দেখতে পাবেন। গরম জলের ব্যবস্থা রয়েছে 24 ঘন্টা, সেই সাথে কিন্তু এয়ার ড্রায়ার সেটা রয়েছে, আর বাথ কিটটি সব কিছু রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ এসছেন, তাদের মধ্যে দূরত্ব একদম কমানোর জন্য, মানে কোনো রকম দূরত্ব না থাকে তার জন্য কিন্তু এখন বাথরুম আর রুমের মধ্যে এরকম আর কি কোনো রকম ট্রান্সপারেন্সি একটা ব্যবস্থা রাখা রয়েছে। তো এটা কিন্তু আগের হোটেলও ছিল, এই হোটেলও রয়েছে। এই হোটেলে দেখা হয়ে গেল আমাদের গ্রুপের আরও দুজন গেস্টের সঙ্গে, যারা পুনে থেকে এসেছেন। গতকাল খারাপ আবহাওয়ার কারণে ওনাদের ফ্লাইট লে এয়ারপোর্টে ল্যান্ড করতে না পেরে আবারও দিল্লি ফিরে গিয়েছিল। প্রথমত আমাদের এক্সাইটমেন্ট প্রচুর ছিল যে ল্যান্ড করব, এবার আসছে রানওয়েটা, আমরা দেখতে পাচ্ছি উপর থেকে শহর দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি। কিন্তু লাস্টে যখন একটু টার্বুলেন্সের মধ্যে পাইলট অ্যানাউন্স করছে যে 2বার অ্যাটেম্প্ট নিয়েও আমরা ক্রস উইন্ডস, খুব জোরে হাওয়া চলছে, তাই জন্য আমরা যেতে পারছি আর না। টাকা তো ভয় লাগছে, মনে হচ্ছে যে পাহাড়গুলোর হ্যাঁ। সঙ্গে এই মুহূর্তে বোধহয় ফ্লাইটের উইংসের হ্যাঁ। একটা কলিশন হয়ে গেল। এবার সেটাও মাথায় চলছে যে এবার মানে পাইলট যখন বলছে মানে নিশ্চয়ই ব্যাপার আছে, মানে আনন্দ আর ভয় দুটো জিনিসই তখন মাথার মধ্যে দুটো জিনিসই চলছে। না, অনেকবার ট্রাই করেছে, 2বার ট্রাই করেছে, আমি নিজে দেখেছি, 2বার একদম ঘুরে এসেছে, বাট অ্যাকচুয়ালি পারছিল না, এয়ার প্রেশার অনেক বেশি ছিল। বেলা 12:14 আবারও আমাদের পথ চলা শুরু হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। লে থেকে শুরু হলো আমাদের পথ চলা আমাদের পরবর্তী গন্তব্য কার্গিলের উদ্দেশ্যে। লে থেকে কার্গিল সড়কপথে 215 কিলোমিটার, একটানা চললে সময় লাগতে পারে প্রায় 4.5 ঘন্টা। আর এইটা হচ্ছে লে এয়ারপোর্ট, আমার বাঁ দিকে ফ্লাইট এখানে ল্যান্ড করেছিল। আমার মুখের কথা শেষ হতে না হতেই দেখলাম আরও একটা ফ্লাইট ল্যান্ড করছে লে শহরের কুশক বকুলা রিনপোচে এয়ারপোর্টে। চলতি পথে খানিকটা সময়ের জন্য আমরা একটা ফ্লাইটের ল্যান্ডিং দেখলাম, দেখানোর চেষ্টা করলাম যে কাল কীভাবে আমরা এখানে ল্যান্ড করেছিলাম। এখানে এয়ারপোর্টে রানওয়ে সীমানা শেষ হয়ে যাচ্ছে, আর ওই হচ্ছে পিতুক মনাস্ট্রি, স্পিতুক গুম্ফা লেখাই আছে এদিক দিয়ে রাস্তা স্পিতুক যাওয়ার। যে পথ ধরে আমরা চলেছি এটাই কিন্তু হচ্ছে লে শ্রীনগর হাইওয়ে। শ্রীনগর থেকে যখন আমরা আসবেন তখন কিন্তু এই রাস্তায় এসে একদম কানেক্ট করবে হচ্ছে লের সাথে। লে শহর পার করে আসার পরই বেশ কিছু সাইট সিন রয়েছে লে থেকে কার্গিল এই যাত্রাপথে। স্থানীয় সময় বেলা 12:47, প্রায় 1:45 বাজতে চললো। লে থেকে প্রায় 30 কিলোমিটার আমাদের পথ চলা সম্পূর্ণ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি লাদাখের ম্যাগনেটিক হিলে। যারা লে লাদাখ বেড়াতে আসেন তারা কিন্তু এই ম্যাগনেটিক হিলে একবার অবশ্যই আসেন, কারণ লে থেকে কার্গিল যাওয়ার পথে বা কার্গিল থেকে লে যাওয়ার পথে কিন্তু এই ম্যাগনেটিক হিল বলে একটা জায়গা এখানে পড়ে। মনে করা হয় যে এই জায়গায় আমাদের যে মহাকর্ষজ শক্তি বা মাধ্যাকর্ষণ শক্তি, যে শক্তি সব কিছু পৃথিবীতে নিজের দিকে আর কি আকর্ষণ করে, ক্যাচ করে, সেটা এই জায়গায় এসে কাজ করে না। এখানে একটা অন্যরকম চুম্বকীয় শক্তি কাজ করে, যে চুম্বকীয় শক্তির কারণে এখানে যদি গাড়ি নিউট্রালে রাখা হয় তাহলে গাড়ি নাকি অটোমেটিক গড়াতে শুরু করে। এটা মনে করা হয় যে এরকম একটা কিছু শক্তি এখানে রয়েছে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গার উচ্চতা হচ্ছে 11,123 ফুট। এই দিকে চলে গেছে লে শহর, সামনে ওরকম বরফে ঢাকা পাহাড়, দুর্দান্ত ল্যান্ডস্কেপ। যারা বাইক নিয়ে আসছেন বাইকাররা এখানে, তাদের ট্রিপ দুর্দান্ত হবে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা ইয়ং জেনারেশনেরই কিন্তু, ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরই কিন্তু ড্রিম যে অন্তত জীবনে একবার বাইক নিয়ে লাদাখ ট্রিপ করতেই হবে। 2021 সালে আমি বাইক নিয়ে লাদাখ ঘুরে নিয়েছি, এবার আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি 2026 সালের লাদাখ এবং সেই সাথে ম্যাগনেটিক হিল। আসুন একবার আমরা টেস্ট করি যেখানে আদৌ সেই চুম্বকীয় শক্তি কাজ করে কি না। চলো, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। গাড়ি এই মুহূর্তে নিউট্রাল। গাড়ি কিন্তু নিউট্রাল অবস্থা অটোমেটিক চলছে। হালকা আমাকে ব্রেকে পা রাখতে হবে, নাহলে গাড়ি অটোমেটিক গড়িয়ে যাবে। আমি ব্রেক থেকে পাস হলাম, দেখুন অটোমেটিক গাড়ি যাচ্ছে। এই চুম্বকীয় শক্তির জন্যই সবাই এই জায়গাটা এসে এই টেস্টটা করে।
অক্সিজেন স্যাচুরেশনের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমার এখন অক্সিজেন লেভেল হচ্ছে 92%। আর যদি আপনাদের কাছে এরকম স্মার্ট ওয়াচ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সঙ্গে একটা অক্সিমিটার ক্যারি করতে পারেন, যারা আমার সিনিয়র সিটিজেন দর্শকরা আছেন। ম্যাগনেটিক হিলের কিছু পরেই রয়েছে এই যাত্রাপথে প্রায় 10,500 ফুট উচ্চতায় সঙ্গম ভিউ পয়েন্ট। সময় বেলা 1:04। ম্যাগনেটিক হিল ভিউ পয়েন্ট থেকে আমরা অল্প কিছু কিলোমিটার এসেছি এবং এখানে আসার পর আরও একটা জায়গায় আমাদের দাঁড়াতে হয়েছে, যে জায়গার নাম হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট, যার অল্টিটিউড হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,657 ফুট। এখানে রয়েছে লাদাখের দুটো বিখ্যাত নদীর সঙ্গমস্থল। একদিক থেকে বয়ে আসছে, যেটাকে আমরা সাথে সাথে লে থেকে নিয়ে আসছিলাম, এটা হচ্ছে ইন্দাস নদী। এই নদীর কালারটা দেখুন। আর ওদিক থেকে আসছে জাংস্কার নদী। এই জাংস্কার নদী আর ইন্দাস নদী, দুটো নদী এখানে এসে মিশছে এবং দুটো নদীর যে দুটো কালার, সেটা কিন্তু এখানে ভীষণ স্পষ্ট। বাঁ দিক থেকে বয়ে আসা নদীটি সিন্ধু নদ বা ইন্দাস রিভার। এটি লাদাখের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে এটি লাদাখকে উত্তর এবং পশ্চিম এই দুই দিকে ভাগ করেছে। এই সিন্ধু নদের একটি উপনদী হচ্ছে জাংস্কার নদী। শীতকালে এই নদী জমে গেলে তার উপর দিয়ে বিখ্যাত চাদর ট্রেক করা হয়। যদি ফেরার দিন আমরা সময় পাই, তখন আমরা নিচে যাব। বাট আপনারা যারা আসছেন লাদাখ, তারা কিন্তু সময় হাতে করে আসবেন, নিচে যাবেন। সম্ভব হলে কিন্তু ওখানে একটু ওই রাফটিংও করবেন। সেটা কিন্তু আপনাদের লাদাখ ট্যুরের আরও দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে। ইন্দাস এবং জাংস্কার এই দুই নদীর মিলিতধারাকে পাশে নিয়ে শুরু হলো আমাদের পথ চলা আবারও কার্গিলের উদ্দেশ্যে। লাদাখের এই সৌন্দর্য কিন্তু অনেকটাই মিলে যায় স্পিতি ভ্যালির সাথে। তো আপনারা তো যখন এই লাদাখের ভিডিও দেখছেন এবং আমার স্পিতির ভিডিও দেখেছেন, আপনারা হয়তো ফিল করতে পারছেন যে দুটো জায়গার সৌন্দর্য হয়তো কোথাও এক। রাস্তাঘাট, আকাশ, পাহাড়, আর একটা জিনিস কমন, যে গাছের অভাব। এখান থেকে কার্গিল হচ্ছে আর মাত্র 197 কিলোমিটার। যারা আগামী দিনে লে লাদাখ ট্রিপ করবেন, তাদের জন্য একটা পরামর্শ: লাদাখের রাস্তাঘাটকে ভালোবাসতে না পারলে লাদাখ ট্যুর হয়তো আপনাদের কাছে বোরিং কিংবা একঘেয়ে ফিল হতে পারে। পুরো লাদাখ সার্কিটে মাইলের পর মাইল একই রাস্তা, সেই সঙ্গে বিভিন্ন আকৃতি কিংবা রঙের পাহাড়। এই দৃশ্যগুলোই ঘুরে ফিরে চোখে পড়বে বারংবার। আর এখানে যে পাহাড়গুলো রয়েছে না, সেগুলোর মধ্যে কিন্তু সবুজ, লাল এরকম কালার রয়েছে, যেগুলো খালি চোখে দেখা যাবে না। আপনাদের যে সানগ্লাস আপনারা ইউজ করছেন, সেই সানগ্লাস যদি পোলারাইজ গ্লাস হয় না, যেমন এটা হচ্ছে রেব্যানেরই সানগ্লাস, বাট রেব্যান পি মানে হচ্ছে পোলারাইজ, দাম একটু বেশি হয়। কিন্তু এই পোলারাইজ গ্লাস যদি থাকে, তাহলে যে পাহাড়ের যে কালারগুলো না, অ্যাকচুয়াল যে একটা পাহাড় কত রকম কালার হতে পারে, কালারিং পাহাড়, সেটা কিন্তু আপনারা ইজিলি দেখতে পাবেন। লে শহর থেকে প্রায় 70 কিলোমিটার পথ চলে আসার পর এই যাত্রাপথে সিন্ধু নদীর ধারে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, যার নাম সাসপোল। সাসপোলে রয়েছে সাসপোল গুহা। পাহাড়ের গায়ে খোদাই করা এই গুহাগুলির ভেতরে 1300 থেকে 15 শতাব্দীর অসাধারণ সব বৌদ্ধ মুরাল কিংবা দেয়াল চিত্র রয়েছে। সিন্ধু নদীর তীরে অবস্থিত এই সাসপোল গ্রামটি অনেকটা মরুদ্যানের মতো। লাদাখের অন্যান্য শুষ্ক অঞ্চলের তুলনায় এই গ্রামটি বেশ সবুজ। আর সাসপোল বিখ্যাত তার উন্নত মানের খুবানি বা অ্যাপ্রিকট বাগানের জন্য। স্থানীয় ভাষায় সা কথার অর্থ মাটি এবং স্পোল কথার অর্থ উর্বর। অনেকটা পথ চলে আসার পর একটু ফাঁকা জায়গা পেয়েছি, পাশ দিয়ে বয়ে আছে জাংস্কার নদী। এবার বাজপাখি চোখে দেখুন, যে পথ ধরে আমরা চলেছি তার পাশ দিয়ে বয়ে চলা নদী বা আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর। লাদাখে এসে আপনি কী দেখবেন? অবশ্যই নেচার দেখবেন, আর সেই সাথে লাদাখের রাস্তাঘাট, এক একটা রাস্তা একরকম সুন্দর। তো এই যে আমরা এখন কার্গিলের পথে চলেছি, পাশে আমাদের জাংস্কার নদী, চারিদিকে এরকম পাহাড়, উঁচু নিচু বিভিন্ন আকৃতির পাহাড়, বিভিন্ন রঙের পাহাড়, নীল আকাশ, আর এই রাস্তাটা সবচেয়ে সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে নুরলা। এই যাওয়ার পথে যতগুলো গ্রাম আমরা পাচ্ছি না,
প্রত্যেকটা গ্রামকে কিন্তু চেনা যাচ্ছে আশেপাশের গাছপালা দিয়ে। মাঝখানে কোথাও কোনো গাছপালা নেই। যেখানে যেখানে প্রকৃতি তার নিয়মে এই সবুজের সৃষ্টি করেছে, সবুজের জন্ম দিয়েছে, সেখানে ছোট ছোট গ্রাম গড়ে উঠেছে। গ্রাম, ঘরবাড়ি, সেখানকার লোকাল মানুষজন, দু একটা ছোটোখাটো রেস্টুরেন্ট কিংবা হোমস্টে কিন্তু সেখানে রয়েছে। তেমনই একটা জায়গা হচ্ছে নুরলা। আর এই নুরলার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,999 ফুট। আমাদের যাত্রাপথে আরও একটা মেজর পয়েন্ট, একটা গ্রাম। এখানে পেট্রোল পাম্পও রয়েছে, নেটওয়ার্কও রয়েছে। এই জায়গার নাম হচ্ছে খালসি। এখানে স্কুল, কলেজ, দোকানপাট, ব্যাংক, এটিএম সব কিছুই রয়েছে। আগে আবার কি রাস্তা দুদিকে দুটো ভাগ হবে, একটা রাস্তা যাবে হচ্ছে কার্গিলের দিকে, একটা যাবে হচ্ছে বাটালিকের দিকে। আর এখান থেকে কার্গিল মানে আমাদের গন্তব্য হচ্ছে আর 132 কিলোমিটার। খালসির কিন্তু মার্কেট জমজমাট, খাবার দাবারের দোকান টোকান রয়েছে এখানে। দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে আর আমি এখান থেকে কী খাওয়া দাওয়া করতে পারি। এখানে আলু পরাঠা, প্লেন রুটি, বাটার রুটি, ডাল মাখানি, ডাল ফ্রাই, রাজমা, রাইস, মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে। খাবার দাবারের টেস্ট ঠিক আছে তো এখানে মোটামুটি চলে যাবে। আর এরকমই হবে এখানে। এখানে তো আর ওই বাঙালি স্বাদের খাবার দাবার পাওয়া যাবে না। যদিও ধাবার খাবার দাবার সেই অর্থে আমাকে আকর্ষণ করতে পারলো না, আমি খোঁজার চেষ্টা করলাম আমার খাওয়া দাওয়ার জন্য কিছু পছন্দের জিনিস। এখান থেকে নিলাম হচ্ছে কলা। তো 5 পিস কলার দাম নিল হচ্ছে 60 টাকা, 60 রুপিস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 5 পিস কলার দাম হচ্ছে 60 টাকা। কলার সঙ্গে প্রয়োজন ছিল পাউরুটির, অতএব এবারে পাউরুটি খোঁজার পর্ব শুরু। এখানে এরকম ব্রেড পেলাম, বললো এটা আটার তৈরি, আর এখানে সমস্ত ওই যে কর্ন আছে না, কর্ন এখানে লাগানো আছে। জানি না টেস্ট কেমন হবে, নিয়ে নিই। কলা পাউরুটি খেয়ে নিবি। আটা খায় না কিন্তু বাটার প্রচুর রয়েছে, কারণ এখানে বাটার খাওয়াটা খুব দরকার। এই খেজুরগুলো আমি বহরমপুর থেকে নিয়ে এসেছি, এই খেজুরগুলো এখানে পাওয়া যায়। সেই সঙ্গে দেখুন ড্রাই ফ্রুটস রয়েছে এখানে, ক্র্যানবেরি রয়েছে, ব্লুবেরি রয়েছে, নানা রকম ড্রাই ফ্রুটস। এখানে একটা পোস্ট অফিসও রয়েছে, এর পিনকোড হচ্ছে 194106। এটা হচ্ছে খালসি পোস্ট অফিস। লাদাখে গিয়ে টাকা তুলতে পারবো কি না, লাদাখে গিয়ে খাবার কিনতে পাবো কি না, লাদাখে গিয়ে জলের বোতল পাবো কি না, সব কিছু পাবেন। আর সেই সাথে হচ্ছে সিম কার্ড। যদি আপনাদের কাছে পোস্টপেড সিম কার্ড না থাকে, তাহলে কিন্তু এখানে দোকান আছে, এখান থেকে কিন্তু আপনারা লোকাল সিম তুলে এখানকার আপনাদের ইন্টারনেট পরিষেবাকে কিন্তু আপনারা সচল রাখতে পারবেন। সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট মেডিসিন। মেডিসিন শপ কি এখানে আছে? হ্যাঁ, এখানে মেডিসিন শপও আছে। টুকটাক প্রয়োজনীয় মেডিসিন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কলা পাউরুটি খেতে খেতে আবারও শুরু হলো পথ চলা কার্গিলের উদ্দেশ্যে। মাইলস্টোন বলছে কার্গিল তখনও 123 কিলোমিটার। মোটামুটি কার্গিল পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যে 6:30 হয়ে যাবে। এই যাত্রাপথে আমাদের পরবর্তী বিরতি লামায়ুরু। বাইরে বিরাট ঠান্ডা, কখনো ঠান্ডা কখনো গরম, আলাদাই কিছু গল্প এখানকার। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের আরও একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, যার নাম হচ্ছে লামায়ুরু। লামায়ুরুতে একটা মনাস্ট্রি রয়েছে, আর সামনে রয়েছে হচ্ছে মুনল্যান্ড। একবার দেখাই আপনাদেরকে জায়গাটা। এটি লাদাখের প্রাচীনতম এবং সুন্দর একটি তিব্বতী বৌদ্ধ মঠ, যা চারপাশের অদ্ভুত প্রকৃতির জন্য আরও বেশি পরিচিত। এটি নির্মিত হয় 11 সেঞ্চুরিতে। মঠের ভেতরের দেওয়ালে চমৎকার সব ফ্রেস্কো এবং থাঙ্কা রয়েছে। পর্যটকদের কাছে এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়, কারণ এখানকার পরিবেশ খুবই শান্ত এবং এই জায়গা থেকে হিমালয় পর্বতের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। লামায়ুরু মনাস্ট্রির খুব কাছেই রয়েছে লাদাখের মুনল্যান্ড ভিউ পয়েন্ট, যা প্রাকৃতিক নিয়মে তৈরি এক বিস্ময়কর ভূখণ্ড। এখানকার পাহাড়ের মাটি এবং পাথরের গঠন সাধারণ পাহাড়ের মতো নয়। অদ্ভুত ক্রেটার বা গর্তের মতো আকৃতি এবং হালকা হলদে রঙের মাটির কারণে পুরো এলাকাটিকে দেখতে হুবহু চাঁদের পৃষ্ঠের মতো লাগে। এই কারণেই এই জায়গার নাম মুনল্যান্ড বা মুনস্কেপ। ভূতাত্ত্বিকদের মতে লক্ষ লক্ষ বছর আগে এই এলাকাটি একটি বিশাল হ্রদের নিচে ছিল। টেকটনিক প্লেটের নাড়াচাড়া এবং সময়ের সাথে সাথে জল শুকিয়ে গিয়ে বাতাসের ক্ষয়কার্যের ফলে এই নরম পাললিক শিলাগুলি এইরকম বিচিত্র রূপ ধারণ করেছে। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় এই এলাকাটি অপার্থিব সৌন্দর্য ধারণ করে। আবার দিনের বেলাতেও সূর্যের আলোর দিক পরিবর্তনের সাথে সাথে পাহাড়ের রঙের পরিবর্তন পর্যটকদেরকে মুগ্ধ করে। লামায়ুরু মনাস্ট্রি এবং মুনল্যান্ডের বাহ্যিক সৌন্দর্য দেখে নেওয়ার পর এই যাত্রাপথে আমাদের পরবর্তী দ্রষ্টব্য ফতুলা পাস, কারণ লাদাখ মানেই দ্য ল্যান্ড অফ হাই পাসেস। বাইরে যে লেভেলের হাওয়া, আমাকে তো মনে হচ্ছে হাওয়াতে উড়িয়ে দেবে এমনই হাওয়া, ঠান্ডা হাওয়া, মারাত্মক। গাড়ির দরজা খুলে রাখাই দায় এখানে। তো আমাদের যাত্রাপথে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি একটা পাসে, যে পাসের নাম হচ্ছে ফতুলা পাস। আমি আগেই বলেছি যে লাদাখ হচ্ছে দ্য ল্যান্ড অফ পাসেস, এখানে অনেক রকম পাস রয়েছে। তো তারই মধ্যে এইটা একটা হচ্ছে ফতুলা পাস।
এই ফতুল্লা টপ বা ফতুল্লা পাসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 13,479 ফিট, অলমোস্ট 14,000। হিমালয়ের জাংস্কার পর্বতশ্রেণীতে অবস্থিত ফতুলা পাসের চূড়ায় প্রসার ভারতের একটি টেলিভিশন রিলে স্টেশন রয়েছে। এখান থেকে বরফে ঢাকা পাহাড়ের এক অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এই হাওয়াতে চোখ মুখ ঠোঁট মুহূর্তের মধ্যে শুকিয়ে যাচ্ছে, ভেসলিন লাগানোর পরেও ঠিক থাকছে না, ঝড় উঠছে মনে হচ্ছে এখানে। একেই তো ঠান্ডা, তারপরে প্রকৃতির ডাক, এই ঠান্ডা এক জায়গায় দাঁড়িয়ে আর কি মাটি ভেজাতে হলো, আর ঠান্ডায় টুনটুনি পুরো টনটন করছে মাইরি। ফতুলা পাসের পর এই যাত্রাপথে আমাদের পরবর্তী দ্রষ্টব্য নামিকলা পাস, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,700 মিটার বা 12,139 ফুট। নামিকলা শব্দের অর্থ আকাশচুম্বী পাস বা পিলার অব দ্য স্কাই, যার অবস্থান হিমালয়ের জাংস্কার পর্বতশ্রেণীতে। এই পাসের চূড়ায় প্রচুর রঙিন বৌদ্ধ পতাকা বা প্রেয়ার ফ্ল্যাগস দেখা যায়, যা পাহাড়ের রুক্ষ সৌন্দর্যে এক অনন্য মাত্রা যোগ করে। জম্মু থেকে যখন আপনি আসছেন বা শ্রীনগর থেকে আসছেন, তখন একদিকে অমরনাথ জুজিলা পাস, তারপরে হচ্ছে দ্রাস ওয়ার মেমোরিয়াল হয়ে এই হচ্ছে কার্গিল, আর একটু আগে আমরা পার করে এসেছি খালসি। এখন এই মুহূর্তে রয়েছে হচ্ছে নামিকলা টপে, লেখা আছে ইউ আর হেয়ার। এই বিকেলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গরম গরম চা খাওয়া রোমাঞ্চ আলাদাই কিছু, দারুণ সুন্দর। রাস্তা এখানে কার্ভ নিয়েছে, সূর্যের আলো এসে রাস্তায় পড়েছে, দুর্দান্ত। আপনি ঠিক আছেন তো? সব কিছু ঠিকঠাক? একদম একদম সব ঠিকঠাক আছে, কোনো শ্বাসকষ্ট বা কোনো কিছু? না, কিছু কষ্ট কিচ্ছু নেই। না। আমি কিন্তু বহরমপুরে। আপনিও বহরমপুরে? হ্যাঁ, বেআই মশাই আমার। উনিও বহরমপুরে, উনিও সিনিয়র সিটিজেন, কিন্তু উনিও জিজ্ঞেস করার পরে বলছেন না, কোনো শ্বাসকষ্ট এখন অবধি কোনো কিছু হচ্ছে না। মানে সিনিয়র সিটিজেনরা এখানে এসে বেশি ফিট, তাই তো? একদম। নামিকলা পাস দেখে আবার আমাদের পথ চলা শুরু। এখান থেকে কার্গিল হচ্ছে আর মাত্র 54 কিলোমিটার। হাইরে যা ঠান্ডা, এবারে জ্যাকেট পরতেই হলো। আমাদের যাত্রাপথে আরও একটা জমজমাট জায়গা, এই জায়গার নাম হচ্ছে মুলবেগ। এই জায়গাতে কিন্তু মুসলিম পপুলেশন বেশি রয়েছে। লে থেকে কার্গিল যাওয়ার পথে মুলবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি জনপদ। এটি মূলত তার ঐতিহাসিক এবং ধর্মীয় নিদর্শনের জন্যই পর্যটকদের কাছে পরিচিত। এখানে রয়েছে মুলবেগ চাম্বা, যার প্রধান আকর্ষণ পাহাড়ের গায়ে খোদাই করা প্রায় 9 মিটার উঁচু মৈত্রী বুদ্ধের একটি বিশাল মূর্তি। মনে করা হয় এটি কুষাণ যুগ বা তার পরবর্তী সময়ে 8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। এখানে পাহাড়ের চূড়ায় 2টি মঠ বা মনাস্ট্রি রয়েছে, একটি ড্রুবকা এবং অন্যটি গেলুগোপা সম্প্রদায়ের। মুলবেগ গ্রামটি লাদাখের বৌদ্ধ এবং মুসলিম সংস্কৃতির একটি মিলনস্থল। যাওয়ার পথে যে ছোট ছোট গ্রাম দু একটা পড়ছে, সেখানে কিন্তু অ্যাপ্রিকট যে ফুল তার দেখা মিলছে। এই বছর আবহাওয়া এমনই, টিউলিপও তাড়াতাড়ি ফুটেছে, তাড়াতাড়ি ঝরেছে। এখানেও তাই, অ্যাপ্রিকট তাড়াতাড়ি ফুটেছে, তাড়াতাড়ি ঝরেছে। পড়ে পড়ে যাওয়ার পর যেটুকু অবশিষ্ট রয়েছে, মানে আমার মাথার চুলের মতো, তো সেইটুকুই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবারের মতো। এবং অনেকেই আমাকে কমেন্টস করেছেন, মেসেজ করেছেন যে আপনি খুব অন্যরকম হয়ে গেছেন, এবারের গ্রুপ ট্যুরে আমাদেরকে নিলেন না। তো তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নেবো, কারণ দেখুন গ্রুপ ট্যুর ছোটোই ঠিক আছে, আমাদের 40 জনের ক্যাপাসিটি, আমরা একটাই ব্যাচ করেছি এই বছর। নেক্সট ইয়ার আমরা মোটামুটি 3-4টে ব্যাচই করব। যারা এবার আসতে পারেননি তারাও আসতে পারবেন এবং আমাদের ট্রিপ ভালো হবে, অনেক ফুলের দেখা পাবো। এই দেখুন, এই হচ্ছে অ্যাপ্রিকট ফুল। একটা অ্যাপ্রিকট গাছ এখানে রয়েছে। এই অ্যাপ্রিকট গাছ যখন এক জায়গায় অনেক একসঙ্গে থাকে, পুরো পিঙ্ক আর হোয়াইটের একটা ভাইব থাকে, তো সেই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। আর সেটা দেখার কিন্তু সিজন হচ্ছে এটাই। আর এই ফুলের গাছ দেখতে দেখতেই একটা জিনিস চোখে পড়লো, দেখাই আপনাদেরকে। এই যে পাহাড়ি যাত্রাপথে যখন গাড়িটারি অ্যাক্সিডেন্ট করে, তো তাদের গাড়ির যে দেহাংশ, বডি পার্টস সব কিন্তু এখানে এসে জমা করে। এখানে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, ভাঙা জিনিসপত্র যেগুলো অ্যাক্সিডেন্ট করেছে, সে গাড়ির আরোহীদের জিনিসপত্র সব এখানে পড়ে আছে। আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তার যে কী অবস্থা হয় সেটা সব একবার দেখুন। গাড়ির স্টিয়ারিং, ইঞ্জিন অয়েলের কোটো, যা যা গাড়িতে থাকে, নাম্বার প্লেট, যেমন এটা দিল্লির গাড়ি, ডিএল লেখা আছে, ওখানে আরেকটা গাড়ি রয়েছে, ভেঙে চুরে একাকার অবস্থা। এবং সেই গাড়িতে যেসব যাত্রীরা থাকে তাদেরও ব্যবহৃত জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। তাহলে ভাবুন, যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ির যদি এই অবস্থা হয়, তাহলে গাড়িতে বসে থাকা যাত্রীদের কী অবস্থা হয়। কার্গিল শহর যতক্ষণে পৌঁছালাম ততক্ষণে বিকেল ফুরিয়ে সন্ধে প্রায় হয়ে এসেছে।
স্থানীয় সময় সন্ধ্যে 7:26 আমরা এসে পা রাখলাম হচ্ছে কার্গিলে আমাদের হোটেল হচ্ছে চুটুক হাইটস। পাশ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে সুরু রিভার। আগামীকাল আমাদের যে প্রোগ্রাম সেখানে আমরা সুরু ভ্যালি দেখতে যাব। নদীর ধারে খুব সুন্দর হোটেল, সে কারণে বাইরে মারাত্মক হাওয়া। আর এখন এই মুহূর্তে কার্গিলের টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি, আর এই 4 ডিগ্রি টেম্পারেচারে আমাদের ওয়েলকাম হবে। থ্যাংক ইউ। এটা হচ্ছে হোটেলের পক্ষ থেকে আমাদের ওয়েলকাম। এখানে তো আমাদের সন্ধ্যাবেলার জন্য সবার জন্য চা আর বিস্কুট ছিল, কুকিজ ছিল। আর স্যুপটা হচ্ছে ডিনারের জন্য, কারণ ডিনার অলরেডি লেগে যাচ্ছে। এখানে রাত্রি 8টার সময় ডিনার দিয়ে দেয়, 8টা প্রায় বাজতে চললো। এখন আর চা খাবো না, এখন একটু স্যুপ খাই। স্যুপটা খুব একটা ঝাল করিনি, ভেজিটেবল স্যুপ, অনেক কিছু ভেজিটেবলস আছে। স্যুপটা দুর্দান্ত, ওই ঠান্ডার জায়গায় স্যুপটা দারুণ লাগছে। আমি রুমে যাওয়ার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে কী ডিনার রয়েছে আজকে আমাদের এই কার্গিলে এসে প্রথম রাতে। সরু চালের ভাত, ডাল, পনির, আলু, মটরশুঁটি দিয়ে একটা সবজি, সিমুইয়ের পায়েস, এখানে রয়েছে চিকেন। তো এই আমাদের আইটেম রয়েছে আজকে সমস্ত গেস্টদের জন্য আজকে বুফেতে। বাট এবার আমি যাবো হচ্ছে রুমে, আপনাদেরকে রুমটা দেখাবো, তারপর আমি একটু কাজে বসবো। এখানে লিফটও আলোর ঝলকানি, মনে হচ্ছে ডিস্কো থেকে এসছি, নানা রকম লাইট জ্বলছে। রুম দেখা যাকে বলে দিল গার্ডেন হয়ে গেল। বিছানা সাইজ যা আছে 3 জন হয়ে যাবে। এখানে আমি একটু দেখে নিই, টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল, টিকিট রয়েছে, আর অবশ্যই কিন্তু হিটার রয়েছে, কারণ যেহেতু নদীর ধারে ঠান্ডা লাগবে। এখানে কিন্তু হিটার রয়েছে। কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, যেখানে কিন্তু এই যে হোটেল তার ব্র্যান্ডিং রয়েছে। 1 লিটার করে দুটো রয়েছে। বারান্দায় আসার পর তো দিল রিভার হয়ে যাবে। কালকে সকালবেলা আপনাদের আরও ভালো আমি দেখাতে পারবো। আকাশ এত পরিষ্কার, আকাশের নক্ষত্রগুলো, তারাগুলো জ্বলজ্বল করছে। ওদিকে আতফালি চাঁদ, চারিদিকে পাহাড়। এখানে সন্ধ্যাবেলা হয়তো বনফায়ার আয়োজন করা হয়। এটা একদম উপর থেকে। এই পাশে রয়েছে হচ্ছে সুরু নদী, একদম নদীর ধারেই হচ্ছে আমাদের হোটেল। এখানে ব্যাগ রাখার জন্য জায়গা রয়েছে, হাওয়াই চপ্পল রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে। বাথরুম কিন্তু অনেকটাই বড়। হেয়ার ড্রায়ার রয়েছে, মিরর রয়েছে, স্নান করার জন্য আলাদা এনক্লোজার রয়েছে, আর অবশ্যই কিন্তু ঠান্ডা জায়গা বলে একটা ঢাউস গিজার রয়েছে। এই হোটেলে মোট আমরা 3 দিন থাকবো, ডে 1, ডে 2, ডে 3। তারপরে আবার আমরা যাবো হচ্ছে লেতে আমরা রেস্ট করব। তারপর যাব হচ্ছে আমরা হুন্ডারের দিকে। সেদিন রাতে ডিনার করতে যেতে মন চায়নি, খিদেও তেমন ছিল না। তবে আমাদের ট্যুরের অর্গানাইজার দেবাশিস দা ডিনার করার সময় গেস্টদের জানিয়ে দিয়েছিলেন আমাদের আগামী দিন অর্থাৎ 21শে এপ্রিলের প্ল্যান এবং অ্যাক্টিভিটিস। রাত 10:30 আমি আর নিচে খেতে যাইনি, আর খাওয়ার দাওয়ার ইচ্ছা আজকে হয়নি। দেখা যাক আগামীকাল 21শে এপ্রিল আপনাদের জন্য আমি কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি, লাভ ইউ, টাটা। সবাই খুব ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। পরের দিন ঘুমটা ভাঙলো সকালে বলবো না, একটু বেলার দিকে, কারণ অনেক রাত অবধি কাজ করার পর যা হয় আর কি। গেস্টরা অনেক আগেই ব্রেকফাস্ট পর্ব শেষ করে বেরিয়ে গিয়েছে কার্গিলের ওয়ার মেমোরিয়াল দেখতে। আর আমি বাজ পাখির চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম কার্গিলে ঠিক কোন জায়গাতে আমরা রয়েছি, তার ভৌগোলিক এবং প্রাকৃতিক অবস্থান, যা এক কথায় অসাধারণ। কার্গিল শহরটি এই সুরু নদীর তীরেই অবস্থিত। লের পরে কার্গিল লাদাখের 2য় বৃহত্তম শহর, আর সুরু নদী লাদাখের কার্গিল জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী এবং সিন্ধু নদের অন্যতম প্রধান উপনদী। দৈর্ঘ্যে প্রায় 185 কিলোমিটার দীর্ঘ এই নদীটি পেনসিলা পাসের কাছে অবস্থিত পাঞ্জেলা হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তারপর কার্গিল জাংস্কার রোডের পাশ দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এবং পরে উত্তর দিকে ঘুরে কার্গিল শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের মারুলের কাছে সিন্ধু নদে মিলিত হয়েছে। এই নদীর অববাহিকায় গঠিত সুরু উপত্যকা লাদাখের অন্যতম মনোরম এবং সবুজ এলাকা। এখানে বার্লি, সরিষা এবং বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয়। নদী তীরবর্তী এই উপত্যকায় আমি যখন প্রাকৃতিক সৌন্দর্যের অন্বেষণ করছি, ঠিক তখনই আমাদের টিম পৌঁছে গিয়েছে কার্গিল শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে লাদাখের দ্রাস অঞ্চলে কার্গিল ওয়ার মেমোরিয়ালে। 1999 সালের কার্গিল যুদ্ধ, যার নাম ছিল অপারেশন বিজয়, সেই যুদ্ধে শহীদ হয়ে যাওয়া ভারতীয় সৈন্যদের স্মরণে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে, যেখানে লেখা রয়েছে এই যুদ্ধে প্রাণ হারানো বীর ভারতীয় সেনাদের নাম। কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে ছিল 1999 সালের মে মাসে পাকিস্তানি সৈন্যরা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতের সীমানায় প্রবেশ করে। তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ের উচ্চ অংশগুলি যেমন টাইগার হিল, টলোলিং এগুলো দখল করে নেয়। তাদের লক্ষ্য ছিল লে এবং শ্রীনগরের প্রধান সড়ক NH1কে বিচ্ছিন্ন করে দেওয়া। ভারত যখন এই অনুপ্রবেশের কথা জানতে পারে, তখন পূর্ণ শক্তিতে পাল্টা আক্রমণ শুরু করে, যার নাম ছিল অপারেশন বিজয়। আর সেই সঙ্গে ছিল অপারেশন সাফেদ সাগর,
যেখানে ভারতীয় বিমান বাহিনী ইতিহাসে প্রথমবার 32,000 ফুট উচ্চতায় যুদ্ধ বিমানের মাধ্যমে হামলা চালায়। কার্গিল যুদ্ধের সময়কার বিখ্যাত টলোলিং লাইট এবং টাইগার হিল এই মেমোরিয়াল থেকে পরিষ্কার দেখা যায়। প্রায় 2 মাস ব্যাপী রক্তাক্ষয়ী সংগ্রামের পর 1999 সালের 26শে জুলাই ভারত আনুষ্ঠানিকভাবে এই কার্গিল যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে এবং পাকিস্তানের দখলকৃত সমস্ত এলাকা পুনর্দখল করে। তাই প্রত্যেক বছর 26 জুলাই দিনটি ভারতে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। কার্গিল যুদ্ধ ছিল বিশ্বের অন্যতম কঠিন উচ্চতা যুদ্ধ। টাইগার হিল, বাটালিক এবং মাস্কো উপত্যকার মতো অঞ্চলে মাইনাস তাপমাত্রায় আরা পাহাড়ে চড়ে ভারতীয় সৈন্যরা লড়াই করেছিল। বীরত্বের জন্য ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে এবং রাইফেলম্যান সঞ্জয় কুমারদের মতো যোদ্ধারাও পরম বীর চক্রে ভূষিত হন। এই ওয়ার মেমোরিয়ালে রয়েছে অমর জওয়ান জ্যোতি, যেখানে বীর শহীদদের সম্মানে একটি শিখা সর্বদা প্রজ্বলিত থাকে। মেমোরিয়াল প্রাঙ্গণে একটি বিশাল তিরঙ্গা পতাকা উত্তোলন করা থাকে, যা বহু দূর থেকে দেখা যায়। আর রয়েছে বিজয় গ্যালারি। এখানে যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার করা যুদ্ধের সামগ্রী প্রদর্শন করা হয়। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই ওয়ার মেমোরিয়াল জনসাধারণের জন্য খোলা থাকে। এক ভারতীয় হিসেবে নিজের গর্বে আমার বুক ভরে উঠছে এবং এই ভারতীয় সেনাদের যে শৌর্য, বীর্য এসব দেখে নিজের মাথা আরও অনেক উঁচু হয়ে গেল এবং ওদের ওপর ভালোবাসা, আমাদের যে শ্রদ্ধা, সেটা আরও হাজার হাজার গুণ বেড়ে গেল। ওদের জন্যেই কিন্তু আমরা এত সুন্দরভাবে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুমোনো সমস্ত কিছু আমরা করতে পারছি। মানে এই মাথার ওপর ছাদটা ওরা আমাদের দিয়ে রেখেছে। যখন কার্গিল ওয়ারটা দেখেছিলাম দূরদর্শন টিভিতে, তখন অতটা বুঝিনি। সামনে থেকে দেখছি যে সোলজার্সরা ওয়েপন্স নিয়ে এই হিলে কী করে চললো, আমার খালি এটাই প্রশ্ন। কিভাবে যুদ্ধ হয়েছে, কি করেছে তারা, দ্য স্যাক্রিফাইস। আমরা হয়তো এখানে বসে বলতে খুব ইজি লাগে, বাট ঠিক অতটাই কঠিন এবং ভাবার বাইরে। ক্যাপ্টেন বিক্রম বাত্রা স্যাক্রিফাইস ওয়াজ নট স্মল, ইট ওয়াজ ভেরি বিগ। যখন আপনারা শুনবেন আপনারা নিজেরা কেঁদে ফেলবেন, এটাই বলবো। স্যালিউট টু দোজ মার্টির্স। জয় হিন্দ, জয় হিন্দ। আমাদের দেশের হিরো তারাই যারা এই প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজের জীবন বিপন্ন করে দেশকে রক্ষা করছে। দেশের জন্য তাদের স্যাক্রিফাইস কতটা, সেই গল্পটা আবারও শোনাবো যখন আমরা সিয়াচেন যাব। আপাতত ফিরে চলা কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে কার্গিলে আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেখানে লাঞ্চ করে আমাদের পরবর্তী গন্তব্য সুরু ভ্যালি। আমাদের লাঞ্চ শুরু হচ্ছে স্যালাড দিয়ে। স্যালাডের পরেই রয়েছে হচ্ছে পাঁপড় ভাজা, ওদিকে রয়েছে ভাত, আর দূর থেকে দেখতে পাচ্ছি আমি ডাল। এখন তো সবাইকে বলা যায় না সরিয়ে সরুন সরুন, ভিডিও শ্যুট করবো। খাওয়ার সময় মানুষকে বিরক্ত করা একদম ঠিক না। মিক্সড ভেজিটেবলস, নান অথবা রুটি, যেটা আমার ভীষণ পছন্দ। নানও রয়েছে, রুটিও রয়েছে। আর এই রয়েছে ফ্রুট কাস্টার্ড। এইদিকে রয়েছে হচ্ছে মাটন রোগান জোস, যেটা খেয়ে সবার জোস চলে আসবে, কারণ বিকালে আমাদেরকে আবারও বেরোতে হবে নতুন গন্তব্যের পথে। রাখিদি আমার জন্য টুপি নিয়ে এসছেন ওই দ্রাস ওয়ার মেমোরিয়াল থেকে। দিদি নিজেও পড়েছে আর আমাকে বলে দিয়েছে যে কৌশিক, তুমি যতদিন আমাদের সঙ্গে ট্রিপ করবে, এই লাদাখ ট্রিপ, ততদিন পর্যন্ত তোমার নীল টুপি ছেড়ে এবার এই টুপিটা পড়বে। আলাম অবশ্যই, দর্শকরা যখন কিছু ভালোবেসে দেয় সেটা সর্বতকরণে গ্রহণযোগ্য। লাদাখে দেরি করে সন্ধ্যা নামে না, সেহেতু এখানে মানে বেলাটা বোঝা যায় না। এখন মনে হচ্ছে বেলা 2টো বাজে, তা নয়, 4:15 বেজে গিয়েছে। আমাদের সঙ্গে যে ভদ্রলোক আছেন গাড়ির চালক, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী। हम लोग अभी कहाँ जा रहे हैं? सुरू वैली। यहाँ से कितना टाइम लगेगा सुरू वैली जाने में? 2 ঘন্টা। কার্গিল থেকে শুরু হলো আমাদের পথ চলা সুরু ভ্যালির উদ্দেশ্যে। জুন থেকে সেপ্টেম্বর মাস এই সুরু ভ্যালি যাওয়ার জন্য পারফেক্ট টাইম। এই সময় রাস্তাও পরিষ্কার থাকে আর আবহাওয়াও মনোরম থাকে। তবে শীতকালে এই অঞ্চলটি ভারী তুষারপাতের কারণে ঢাকা থাকে। সুরু ভ্যালি তার সবুজ চারণভূমি এবং পপলার উইলো গাছের জন্য বিখ্যাত। মরুভূমির মতো রুক্ষ লাদাখের অন্যান্য অংশের তুলনায় এই জায়গাটি বেশ আলাদা। এই উপত্যকা দিয়ে বয়ে চলেছে সুরু নদী, যা এর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। সুরু ভ্যালি পৌঁছে কি প্রাকৃতিক সৌন্দর্য দেখব তা আমার জানা নেই, তবে এই চলার পথ এতটাই সুন্দর যে গাড়ি থামিয়ে একটা ড্রোন শট নিতেই হলো। তারপর যা পেলাম তার সৌন্দর্য এক কথায় অসাধারণ। যখনই বাজ পাখি ওড়ায় তখনই আধা ঘন্টা করে সময় নষ্ট হয়। বিকাল 5:01 আমাদের পথ চলা আবারও শুরু আমাদের গন্তব্যের পথে। এবং আমি জানি না যে সুরু ভ্যালি পৌঁছানো পর্যন্ত আর কত এরকম জায়গায় আমাদের দাঁড়াতে হবে, আর বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্য সংগ্রহ করে আপনাদের 6 থেকে 65 স্ক্রিনে ছড়িয়ে দিতে হবে। লাদাখ মানে কিন্তু হচ্ছে একটা মরুভূমির জায়গা, যেখানে কোনো গাছপালা নেই, সবুজ ঘাস নেই, পাখি নেই, একটা রুক্ষ জায়গা, নীল আকাশ, ধূসর পাহাড়, এই হচ্ছে লাদাখ।
কিন্তু যখন আমরা আজকে এই সুরু ভ্যালির দিকে যাচ্ছি, এই যাত্রাপথে মাঝে মধ্যে দু একটা গ্রাম যেমন পড়ছে, পাহাড়ি গ্রাম, সেই সাথে লাদাখের যে প্রকৃতি তার কনসেপ্ট কিন্তু এখানে আর খাটছে না। এই জায়গাটা দেখতে অনেকটাই কিন্তু গ্রিন কাশ্মীরের মতো, রাস্তার দুপাশে গাছ, এখানে অনেক সবুজ আছে, আর সেই সাথে কিন্তু সবুজ ঘাস। এরই মাঝে মাঝে কোথাও আবার দেখছি অ্যাপ্রিকটের গাছ রয়েছে। এত সুন্দর লাগছে না, মাঝে মধ্যে মনে হচ্ছে এটা কাশ্মীর না লাদাখ ঠিক বুঝতে পারছি না, দুটো যেন একই রকম ছবি দেখতে পাচ্ছি। ওই পাহাড়, তার যে রিফ্লেকশন নদীতে এসে পড়ছে, দারুণ লাগছে। এই জায়গায় আসার পর আপনার মনে হবে এ কোন লাদাখ, এই লাদাখ তো আগে দেখিনি, এই লাদাখের কথা তো আগে শুনিনি, এ কোন লাদাখ। সময় বিকেল 4:45। ওই যে তখন দূর থেকে দেখছিলাম বরফে ঢাকা যে গ্লেশিয়ার, এখন আমরা ওটা অনেক কাছেই চলে এসেছি, প্রায় পাশ দিয়েই যাচ্ছি। এখানে সব ছেলেপিলে লোকাল রাস্তার মধ্যে ক্রিকেট খেলছে। লাদাখ যখন আপনারা আসছেন তখন দেখবে লাদাখে মনাস্ট্রি, গুম্ফা এগুলো বেশি, অর্থাৎ সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মের মানুষ বেশি। এই দিকটায় এসে, কার্গিলের দিকটায় এসে বা এখন যে দিকটা যাচ্ছি, এই জায়গায় কিন্তু মুসলিম ধর্মের মানুষ বেশি। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় মসজিদ রয়েছে। আমরা সুরু ভ্যালির খুব কাছেই পৌঁছে গেছি। ড্রাইভার সাহেব বলছে কাছেই রয়েছে সুরু ভ্যালি, এখনও আলো রয়েছে, মানে আপনাদের খুব সুন্দর একটা ভিউ আমি দেখাতে পারবো। আর দেখুন এই যে নদীটা, নদীতে পাহাড়ের রিফ্লেকশন, অদ্ভুত সুন্দর। সুরু ভ্যালি রিসর্ট, এখানে একটা ছোট্ট রিসর্টও আছে, ওই কটেজ টাইপের। এখানে একটা পুলিশ চেকপোস্ট রয়েছে, এটা কিন্তু কার্গিল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ওই যে লেখা আছে আই লাভ সুরু ভ্যালি, এটাই হচ্ছে সুরু ভ্যালি। একবার এখানে নামি এই ঠান্ডার পরিবেশের মধ্যে, আর আপনাদেরকে বাজ পাখির চোখে একবার দেখাই এই পুরো জায়গাটা, যেটা দেখার পর ভিডিওতে আপনারা কিন্তু লাইক আর কমেন্টস না করে থাকতেই পারবেন না। তবে এই রাস্তা কিন্তু অনেক দূর চলে গিয়েছে, এই রাস্তা চলে গেছে জাংস্কারের দিকে। আপনার নাম শুনেছে জাংস্কার, সেই জাংস্কার দিকে কিন্তু রাস্তা চলে গিয়েছে, এখান থেকে 200 কিলোমিটার হবে। তো আমরা এই পর্যন্ত এসেছিলাম, এখন এখানে ফাঁকা, এখন এই বেলায় কেই বা থাকবে, এমনিতে টুরিস্টদের কম আসে। বিকেল 6:30 বেজেই গিয়েছে, সূর্য যেহেতু একটু নেমে গেছে না, সেহেতু রোদটা ওই পাহাড়ের কর্নার থেকে এসে পড়েছে আরেকটা গ্লেশিয়ারে। এতক্ষণ তো ওই গ্লেশিয়ারটা ছিল, এবার এই দিকে লাইটটা পড়েছে। সূর্য যেমন যেমন তার অবস্থান পরিবর্তন করে, উচ্চতার পরিবর্তন করে, তেমন তেমনই আলো এসে পড়ে এই গ্লেশিয়ারগুলোতে, আর তত চকচক করে গ্লেশিয়ারগুলো, খুবই সুন্দর লাগছে। এবার এই গ্লেশিয়ারটা রিফ্লেকশন পড়েছে এই নদীর জলে। জীবনে তো এরকমই মুহূর্ত চাই, যে মুহূর্তে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এক কাপ চা খাওয়া যেতেই পারে। সন্ধেবেলায় ফেরার পথে এই চায়ের ব্রেক আরও একবার হয়েছিল স্থানীয় একটা গ্রামের কোনো এক অখ্যাত চায়ের দোকানে। আর সেখানে যা দেখলাম তাতে চায়ের প্রতি সম্মান আমার আরও বেড়ে গেল। চায়ের সঙ্গে খাচ্ছে হচ্ছে গুলাব জামুন, এই হচ্ছে গুলাব জামুন, এরা চায়ের সাথে গুলাব জামুন খাচ্ছে। ওই টেবিলে ওনারা চায়ের সাথে খেলেন হচ্ছে রসগোল্লা লাড্ডু। এবং যখন আমার চোখ এইদিকে গেল তখন আমি দেখছি চায়ের দোকানে বিস্কুটের বদলে পরপর পরপর সব মিষ্টি, এবং এই মিষ্টি, লাড্ডু, গোলাপ জামুন, রসগোল্লা যা আছে এখানে সব এরা চা দিয়ে খায়। চা পর্ব শেষ করে আবারও শুরু হলো পথ চলা, যদিও ততক্ষণে অন্ধকার অনেকটাই ঘন হয়ে এসেছে, আর 2-1টা গাড়ি ছাড়া জনজীবনের দেখা প্রায় নেই বললেই চলে। সন্ধ্যে 7:50, আমরা এখনও পথ চলছি, দেখা যাক কখন আমরা হোটেলে গিয়ে পৌঁছাই। রাত 8:21, ফাইনালি ফিরলাম হচ্ছে আমাদের হোটেলে। আর এখানে আসার পর পুরো আলো ঝলমলে পরিবেশ। গতকাল যখন এখানে এসেছিলাম খুব ঠান্ডা ছিল, কিন্তু এখন মানে আজকে কিন্তু আর ঠান্ডা লাগছে না। আলো জ্বলে যাওয়ার পর জাস্ট জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, নিচে বসে গল্প করার মতো খুব সুন্দর পরিবেশ। আগামীকাল প্ল্যান রয়েছে যে আমরা একটা বনফায়ারের আয়োজন করব যদি সম্ভব হয়। ডিনার শুরু হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে আজকে ডিনারে কী আইটেম রয়েছে, তারপরে আমি রুমে যাবো। আমাকে রুমে গিয়ে একটু ফ্রেশ হতে হবে। আজকে আছে ভেজিটেবল হট অ্যান্ড সাওয়ার স্যুপ, সালাদ, পাঁপড় রয়েছে, স্টিম রাইস রয়েছে,
আজকে রয়েছে রাজমা, পনির বাটার মশলা, এটা রয়েছে মাশরুম মটর, আজ এটা আমি খেয়ে দেখবো। নান অথবা রুটি রয়েছে, দুপুরেও ছিল এই আইটেমটা। এইদিকে রয়েছে রাইস ক্ষীর, চিকেন কারি, দুপুরে ছিল মাটন রোগান জোশ, এখন হচ্ছে চিকেন কারি। রাত 9:14 ফিরে এলাম রুমে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে। আর সেই সাথে আপনাদের সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে নতুন পর্ব নিয়ে, যে পর্বে আমরা যাব হচ্ছে আরিয়ান ভিলেজ, এবং সেখানে পৌঁছে সেখানকার বহু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, যা আমার কাছে তো নতুন, আপনাদের অনেকের কাছেই হয়তো নতুন। সবাই ভালো থাকুন, ফিট থাকুন, সবাইকে শুভরাত্রি আর লাভ ইউ।